ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোশনাল ইএমএফ। তো এর আগের দিন আমরা ফ্যারাডের সূত্র পড়েছি, লেঞ্জের সূত্র পড়েছি। তো আজকে তার কিছু প্রয়োগ শিখব। তো মোশনাল ইএমএফ কি? তো যখন কোনো একটা কন্ডাক্টিং রড মানে পরিবাহী দণ্ড চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রম করে, তখন তারা চৌম্বক বলরেখা বা চৌম্বক ফ্লাক্সকে বলরেখাগুলোকে ছেদ করতে করতে চলে যায়, কাট করতে করতে। এটাকে বলা হচ্ছে ফ্লাক্স কাটিং। তো এর কারণে ফ্লাক্সের পরিবর্তনের জন্য, আমরা জানি ফ্লাক্সের পরিবর্তনের জন্য ইএমএফ ইনডিউসড হয়। তো এর জন্য ওই কন্ডাক্টিং রডের দু প্রান্তে একটা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য সৃষ্টি হয়। এটাকেই বলা হচ্ছে মোশনাল ইএমএফ। তাহলে কি হচ্ছে, কোনো যখন পরিবাহী দণ্ড চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, তখন গতিশীল সেই গতির জন্য সেই পরিবাহী দণ্ডটি ওই চৌম্বক ক্ষেত্রের যে ফ্লাক্স বা বলরেখাগুলিকে ছেদ করে, এটাকে বলা হচ্ছে ফ্লাক্স কাটিং। তো এই ফ্লাক্স কাটিংয়ের জন্য ফ্লাক্সের পরিবর্তন হয়, এবং এই ফ্লাক্সের পরিবর্তনের জন্য মোশনাল ইএমএফ তৈরি হচ্ছে। মোশনাল ইএমএফটা কি? ওই পরিবাহী দণ্ডের দু প্রান্তে একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, যেটা আমরা ফ্যারাডের সূত্র বা লেঞ্জের সূত্রে জেনেছি, ইকুয়ালস টু ডেল্টা ফাই বাই ডেল্টা টি মাইনাস লেঞ্জের সূত্রে। সেটাকে প্রয়োগ করে আমরা দেখব এখানে তিন রকমের, আমরা তিনটে বিষয় আমরা এখানে আলোচনা করব। এটাই আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। তো প্রথম হচ্ছে 1 নম্বর। তাহলে মোশনাল ইএমএফটা বুঝতে পারলাম, কোন একটা পরিবাহী দণ্ড যখন গতিশীল হয়। প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে পরিবাহী দণ্ডের চৌম্বক ক্ষেত্রের সাথে রৈখিক গতি যদি হয়, আবর্তন গতি হয়, আর যদি আমাদের কোনো একটা আর্মেচার বর্তনী থাকে বা কোনো একটি কুণ্ডলী যদি গতিশীল হয়, আবর্তন করে, সেই ক্ষেত্রে কত মোশনাল ইএমএফ বা তড়িৎচালক বলটা কত আবিষ্ট হবে, এবং সে প্রবাহ কত, এবং সেই ক্ষেত্রে কত ফোর্স কাজ করছে, সেগুলো আমরা দেখে নেব। তো প্রথম চলে আসি 1 নম্বর। চৌম্বক ক্ষেত্রে পরিবাহীর রৈখিক গতি। পরিবাহী দণ্ডের রৈখিক গতি চৌম্বক ক্ষেত্রে, লিনিয়ার মোশন অফ এ কন্ডাক্টিং রড ইন এ ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা ধরে নিচ্ছি কেমন, চৌম্বক ক্ষেত্রটা আমরা যদি মনে করি, তাহলে চৌম্বক ক্ষেত্রগুলো এই বোর্ডের প্লেনের সাথে ইনওয়ার্ড বা আভ্যন্তরীণ ভাবে তারা ক্রিয়াশীল। তাহলে চৌম্বক ক্ষেত্রটা ইনওয়ার্ড বা ডাউনওয়ার্ড ডিরেকশন উইথ রেসপেক্ট টু দ্য প্লেন অফ দ্য বোর্ড, বোর্ডের প্লেনের সঙ্গে লম্বভাবে ভেতরের দিকে। এটা হচ্ছে বি চৌম্বক ক্ষেত্র। তো কোন একটা পরিবাহী দণ্ড, ধরো বললাম পি কিউ, সেটা ভি বেগে গতিশীল হচ্ছে বোর্ডের প্লেনে। তার মানে চৌম্বক ক্ষেত্র আর বেগের পরস্পর লম্বভাবে অবস্থিত। মানে চৌম্বক ক্ষেত্রটা কিভাবে আছে, আমরা এখানে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম প্রয়োগ করব। চৌম্বক ক্ষেত্র এটা, পরিবাহীর গতি এটা, প্রবাহের অভিমুখ এটা। তাহলে চৌম্বক ক্ষেত্রের ভেতরে বিটা হচ্ছে, তাহলে প্রবাহটা কোন দিকে হবে? আবিষ্ট প্রবাহ উপর দিক থেকে, নিচ থেকে, কিউ থেকে পি এর দিকে প্রবাহ ঘটবে। তার মানে প্রবাহ সংখ্যা যায় তো আমাদের প্লাস থেকে, ব্যাটারি প্লাস থেকে শুরু হয়। তার মানে এই দু প্রান্তে যে তড়িৎচালক বল বা বিভব পার্থক্য সৃষ্টি হবে, যেটাকে মোশনাল ইএমএফ বলা হচ্ছে, সেটা ইকুইভ্যালেন্ট কার সাথে? একটা তড়িৎ কোষের সাথে। এটা হচ্ছে পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। তাহলে কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এই দিকেই যাচ্ছে, আমাদের ফ্লেমিংয়ে ডান হস্ত। তাহলে কিভাবে করছি? ডান হাতে তর্জনী বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্র, সোজা ভিতরে বেগের অভিমুখ দেখতে পাচ্ছি, এই বরাবর পরিবাহী গতি বা এক্সটার্নাল ফোর্স, কারেন্ট এই দিকে যাবে, তাই এই দিক থেকে এদিকে।
আমরা এখানে রোধ যুক্ত করেও দেখব কারেন্টের মানটা কত হয়, সেটা পরে আসছে। তো মনে করছি কোন একটা মুহূর্তে পিকিউ যে পরিবাহী দণ্ড এই অবস্থানে আছে, কিছু সময় পর আমরা ধরলাম ধরো ডিটি সময় পর এই পিকিউ দণ্ডটা পৌঁছেছে এখানে। এবং সে একটা দূরত্ব অতিক্রম করেছে dx, আর পরিবাহী দণ্ডের দৈর্ঘ্য l। তাহলে dt সময় অবকাশে in time interval dt কতখানি সে এরিয়া ক্রস করেছে, এরিয়া কভার্ড বাই দিস কন্ডাক্টিং রড, অতিক্রান্ত ক্ষেত্রফল। এটাকে যদি বলি dA, তাহলে সেটা কত হবে? এটাকে আমরা যদি বলি xy তল, তাহলে এরিয়া ভেক্টরটা হচ্ছে xy তলে আছে। ওকে, তাহলে dA টা হবে l dx। কোন ডিরেকশনে? ক্ষেত্র ভেক্টর এই তলের, এই তলটা আমরা কল্পনা করেছি, সেই তলের ক্ষেত্র ভেক্টর কোন দিকে? সবসময় আউটওয়ার্ড ড্রন নরমাল, তাহলে এই ডিরেকশনে। এবার এই দিকটা কোন দিক? z অক্ষ বরাবর, মানে k ক্যাপ। বোঝা গেল? এবার এখানে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে? ইনওয়ার্ড ধরেছি, তাহলে b টা হচ্ছে b মাইনাস k ক্যাপ। ওকে, ক্লিয়ার আসছে ছবিটা? এটা খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে সুতরাং তাহলে এই যদি ক্ষেত্রফল পরিবর্তন, এবার ফ্লাক্সের চেঞ্জ মানে কি b ডট ds বা b ডট dA, অতএব ওই সময় ফ্লাক্সের পরিবর্তন d phi যদি ধরি, d phi m ম্যাগনেটিক ফ্লাক্স সমান হচ্ছে b ডট dA বা ds, যে কোনো একটা নেই ফর এরিয়া। তাহলে ডট করলে কত আসছে দেখো, মাইনাস হচ্ছে আমাদের b, কেন মাইনাস k ক্যাপ, মাইনাস k ডট করলে মাইনাস আসবে dl dx। এবার v মানে তো dx dt, dx দূরত্বের কাছে dt সময়, তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস bl v dt, যেহেতু v সমান dx dt। ওকে, তাহলে d phi পেয়ে গেলাম ফ্লাক্সের চেঞ্জ। তাহলে ইনডিউসড ইএমএফ, তাহলে আবিষ্ট বা ইনডিউসড ইএমএফ কতখানি তড়িৎচালক বল আবিষ্ট হবে পরিবাহী প্রান্ত, এর ভেতর বিভব পার্থক্যটা কত হবে? সেটা যদি E হয় সমান মাইনাস d phi m dt, তাহলে সেটা চলে আসছে b l v। ঠিক আছে, এটা ভিটাকে আমি এইভাবে লিখলাম যেহেতু এখানে লিখেছি b l v। তার মানে কোন একটা পরিবাহী দণ্ড যদি চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হয়, তার দু প্রান্তে বিভব পার্থক্য হবে BLV। তার এই দিকটা হবে প্লাস, এই দিকটা হবে মাইনাস, কারণ এটা একটা ইকুইভ্যালেন্ট ব্যাটারি বা তড়িৎ কোষের মতো কাজ করছে, সেটা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুসারে আমরা বলতে পারি। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র ছিল নিচের দিকে আর পরিবাহী গতিশীল হচ্ছিল যদি আমরা সাইড দিয়ে দিকে এই বরাবর v বেগে, আর চৌম্বক ক্ষেত্র ছিল নিচের দিকে। তাহলে এখানে b আর v এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে b আর v যদি সমকোণ হয় সেক্ষেত্রে আমাদের পরিবাহীর দু প্রান্তে আবিষ্ট ইএমএফ, ইনডিউসড ইএমএফ চলে এলো b l v। আর ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে প্রবাহ যাবে? এদিকটা প্লাস হবে, এদিকটা মাইনাস হবে। এদিকটা উচ্চ বিভব হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল,
ওকে, তাহলে কারেন্ট, আর যদি এগুলো ডট হলে তাহলে এই দিকটা হতো হায়ার, এই দিকটা হতো লোয়ার, উল্টে যেত ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে। তো এবার ধরো আমরা এটাকে একটু, তাহলে তোমরা এই অবধি ঠিক করে পড়ে নেবে। এবার এটাকে আমি আরো এগোচ্ছি বিষয়টাকে। এটাকে যদি আমরা তাহলে দেখলাম এখানে E সমান BLV কখন হবে, যখন তাহলে সব সময় E আর B টা B আর V সমকোণে থাকবে, তাই তো? তাহলে কি দেখলাম, তাহলে চুম্বক ক্ষেত্র নিচের দিকে হলে কোন একটা পরিবাহী যদি গতিশীল হয়, মানে এটাকে এখন আমরা XY তল বলছি, এই যে ছবিটা এঁকেছি সেটা XY তল। তাহলে XY তলে গতিশীল হচ্ছে, চুম্বক ক্ষেত্র নেগেটিভ জেড অক্ষ, এটা মাইনাস জেড অ্যাক্সিস বরাবর আছে। তাহলে XY তলে গতিশীল হলে এখানে মধ্যবর্তী কোণটা 90, তাহলে এর এদিকটা প্লাস হলো, এদিকটা মাইনাস হলো, এদিকটা উচ্চ বিভব, এদিকটা হবে নিম্ন বিভব। তাহলে বিভব পার্থক্যটা কত হলো, BLV। এবার যদি একই রকম ভাবে ভাবি, ধরে এই পরিবাহী দণ্ড আছে, চুম্বক ক্ষেত্র নিচের দিকে আছে, এটা হচ্ছে বি ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড। যেমন যখন রেলগাড়ির চাকা যায়, যখন দুটো চাকার মধ্যে বিভব পার্থক্য কত, এরোপ্লেন যখন উড়ে যাচ্ছে কোনো পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে অনুভূমিকভাবে, তার ডানার দু প্রান্তে বিভব পার্থক্য কত, এই সূত্র দিয়ে আমরা করব। এবার যদি এই পরিবাহীটা গতিশীল হয় অনুভূমিকের সাথে থিটা কোণে, তাহলে এই বরাবর ভি এর উপাংশ কত, বি এর সমকোণে উপাংশটা কত, ভি cos থিটা। তাহলে এই ক্ষেত্রে এদিকটা প্লাস, এদিকটা মাইনাস, একই কারণে এদিকটা উচ্চ বিভব হবে, এদিকে নিম্ন বিভব হবে, এবং তার ক্ষেত্রে ইএমএফটা তাহলে কত হবে, আগে এদিকে ছিল ভি, তখন এখানে কত আছে, ভি cos থিটা, তাহলে এটা হবে বিএল, এটা এল দৈর্ঘ্য, ভি cos থিটা। যদি পরিবাহীটি অনুভূমিকের সঙ্গে থিটা কোণে গতিশীল হয় সেক্ষেত্রে বিএল ভি cos থিটা। আবার যদি বলা হয় নিচের দিকে বি আছে, পরিবাহী চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে গতিশীল হচ্ছে ভি বেগে, তার এদিকটা প্লাস হবে, এদিকটা মাইনাস। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম আমরা বারবার প্রয়োগ করছি। তাহলে কেমন, চুম্বক ক্ষেত্র আছে নিচে, পরিবাহীর গতি কোন দিকে, পরিবাহীর গতি এদিকে, মানে এই বরাবর হচ্ছে একটা তার উপাংশ আছে, সবসময় লম্বটা নেব, তাহলে প্রবাহটা এদিকটা হবে, এদিক থেকে এদিকে প্রবাহ যায় না, মাইনাসে ঢুকছে, মানে এটা মাইনাস, প্রবাহটা মাইনাসে ঢুকে প্লাস থেকে বের হচ্ছে। প্রবাহটা কোন দিক থেকে, এদিক থেকে এদিকে আসছে, তোমরা একটু করবে, ফ্লেমিং এর বাম ডান হস্ত নিয়মটা প্রয়োগ করার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে। তাহলে এই বড় হচ্ছে ভি সাইন থিটা। এই ক্ষেত্রে দু প্রান্তের বিভব পার্থক্য হবে বি এল ভি সাইন থিটা। তার মানে সব সময় আমাদের খেয়াল করতে হবে বি এর সাথে সমকৌণিক উপাংশ কোনটা সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তিনটে ক্ষেত্র। এবার ধরো আমরা যদি বলি একটু প্রবাহটা দেখি, ধরো এরকম দুটো রেল আছে, এই রেলের উপর দিয়ে একটা পরিবাহী দণ্ড গতিশীল, একই ছবি। তো কন্ডাক্টিং মানে পরিবাহী, তার একটা রোধ থাকবে, তো এখানে একটা রোধ যুক্ত করা আছে। এখানে ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, তলের সাথে ভিতর দিকে চৌম্বক ক্ষেত্র বি, এটা এল দৈর্ঘ্য, এটা পি প্রান্ত, এটা কিউ প্রান্ত। তাহলে এদিকে যদি গতিশীল হয় তাহলে আমরা কি শিখেছি, কোন দিকটা প্লাস হবে, চুম্বক ক্ষেত্রে এদিকটা প্লাস,
পরিবাহীর এদিকটা উচ্চ বিভব, এদিকটা নিম্ন বিভব। এখানে যদি এই পরিবাহী এবং রোধ মিলে যদি এই রোধ আর ধরি, তাহলে এখানে এটা প্লাস হলে এটা মাইনাস, তাহলে কারেন্ট এদিক থেকে যাবে এদিকে ঘুরে চলে যাবে। এইভাবে প্লাস থেকে বেরিয়ে মাইনাসে ঢুকবে, মানে এই বরাবর কারেন্ট ফ্লো করবে। কারেন্টের মানটা কত? কারেন্ট মানে আবিষ্ট প্রবাহ, তাহলে ইনডিউসড কারেন্ট তাহলে কত দাঁড়াচ্ছে? অর্থাৎ ইনডিউসড কারেন্ট দাঁড়িয়ে গেল I সমান হচ্ছে E/R, মানে হচ্ছে B, এখানে তো BL বেড়ে এল দৈর্ঘ্য, BLV/R। ঠিক আছে, এই হলো BLV/R। প্লাস মাইনাসটা একটু খেয়াল করবো। ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড হলে যদি পরিবাহীটা ডান দিকে যায় তাহলে উপরটা প্লাস হবে, নিচটা মাইনাস হবে। সবসময় ফ্লেমিং এর ডান হস্ত নীতি আমরা প্রয়োগ করছি, সেটা প্রয়োগ করে করে আমরা বিষয়টা বার করছি। তো এবার আমরা জানি কোনো চৌম্বক ক্ষেত্রে যদি কোনো পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে, তাহলে চৌম্বক ক্ষেত্র তার উপর একটা বল প্রয়োগ করে। চৌম্বক বলটা কত? তাহলে এখানে তো ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট গেলে এর উপর নিশ্চয়ই একটা বল প্রয়োগ হবে। সেই বলটা কি করে আমরা বার করব? বলের নিয়ম হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। তো তাহলে ম্যাগনেটিক ফোর্স Fm on conducting rod, এটা কত হবে? কতটা ফোর্স কাজ করবে? তো আমরা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি এদিকে, লেঞ্জের সূত্র অনুসারে তার বিরুদ্ধে একটা সবসময় বাধা বল কাজ করবে। সেই বাধা বলটা কত? নিশ্চয়ই বিপরীত দিকে। তো দেখো, এই যে PQ দণ্ডটা আমরা ধরেছি, এর ভেতর দিয়ে I প্রবাহ যাচ্ছে। জাস্ট আমি এভাবে দেখাচ্ছি, এটা P, এটা Q, এটা প্লাস, এটা মাইনাস, I প্রবাহ যাচ্ছে, এখানে R রোধ আছে। চুম্বক ক্ষেত্র নিচের দিকে, মানে লরেন্জ ফোর্সটা বার করতে হবে, এর ম্যাগনেটিক ফোর্সটা কত। আর এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই করছি এদিকে, বাহ্যিক বল প্রয়োগ করছি, ওদিকে টেনে নিয়ে যাচ্ছি। আমরা তো শিখেছি টেনে না নিয়ে গেলে থেমে যাবে, কারণ সব সময় আবিষ্ট প্রবাহের উন্মুখ এইরূপ হবে যে কারণে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয়, সে তার নিজের সৃষ্টি কারণকে বাধা দেয়। তাহলে এখানে কারেন্টটা এদিকে যাচ্ছে, তাহলে ফোর্স সেই সূত্র আমরা জানি হচ্ছে BIL। এখানে L মানে দণ্ডের প্রবাহের উন্মুখ, আর ম্যাগনেটিক ফিল্ড সমকোণে আছে তাই বিল লিখলাম। ওকে, তাহলে ম্যাগনেটিক ফোর্স Fm, তাহলে BIL, তাহলে B, তাহলে কোন দিকে হবে? বাম হস্ত নিয়ম অনুসারে প্রবাহ যাচ্ছে উপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আমাদের, আমরা যদি এখানে বসাই জিনিসটা তোমরা এইভাবে দেখো, আমাদের ম্যাগনেটিক ফিল্ড তো এটা, তাহলে প্রবাহ যাচ্ছে উপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড ভেতরে, প্রবাহ উপরের দিকে, তাহলে ফোর্স কোন দিকে হচ্ছে? পরিবাহীর গতি এদিকে, তাহলে ওই দিকে একটা বিপরীতমুখী বাধা বল, বা সহজেই বোঝা যাচ্ছে এক্সটার্নাল ফোর্স। তাহলে ইন্টারনাল ফোর্সটা অবশ্যই এরকম দিকেই থাকা উচিত। তাহলে ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে এদিকে। তাহলে F সমান BIL বা IL ক্রস B। এখানে পরিবাহী প্রবাহের দিকের সাথে চুম্বক ক্ষেত্রের সমকোণে আছে, তাহলে sin 90 ডিগ্রি, বিল sin থিটা, মানে বিল sin 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের চলে এলো আইটা কত পেয়েছি, তাহলে বি এলটা আমি ছোট হাতে লিখি সব জায়গায়, আই হচ্ছে আমাদের পেয়েছি BLV বাই আর হলো রোধ ইন্টু এল, তাহলে হলো ম্যাগনেটিক ফোর্স চলে হলো বি স্কোয়ার এল স্কোয়ার ভি বাই আর, বি স্কোয়ার এল স্কোয়ার ভি বাই আর, আর হলো ম্যাগনেটিক ফোর্স।
ওকে, তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। এবার ধরো তাহলে ফোর্স পেয়ে গেলাম। এবার যদি এটা তো অনুভূমিক যাচ্ছে, তো এবার এই ফ্রেমটাকে আমি যদি ঘুরিয়ে দিই যদি, তাহলে কি ব্যাপারটা আসতে দেখি। এবার ঘুরিয়ে দিলে ধরো বললো এরকম একটা ফ্রেম আছে, এরকম দুটো রেল আছে, রেল মানে যার উপর দিয়ে গতিশীল হবে, এখানে একটা রোধ যুক্ত করা আছে। তো কোন একটা পরিবাহী দণ্ডকে এর সঙ্গে কন্ট্যাক্ট করা আছে, যার ভর এম ভরের একটা পরিবাহী দণ্ড যুক্ত করা আছে। তো যখন এটাকে ধরে রেখেছিলাম তখন তো বেগ শূন্য, বেগ শূন্য থেকে এদিকে তার উপর কি বল কাজ করছে, এমজি বলের প্রভাবে সে নিচের দিকে নেমে আসবে। প্রশ্ন হলো এমজি বলটা যখন যেই নামতে আরম্ভ করবে তার উল্টো দিকে একটা ফোর্স থাকবে, ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড, নিম্ন অভিমুখে চৌম্বক ক্ষেত্র আছে। দু একটা দেখালেই হলো। তো ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড এটা নেমে আসছে, যেই নেমে আসবে সঙ্গে সঙ্গে এদিকটা প্লাস এদিকটা মাইনাস হয়ে যাবে। এতক্ষণ ধরে যা শিখছি, তাহলে প্রশ্ন হলো সর্বোচ্চ কত বেগ অর্জন করবে। কারণ প্রথমে তার বেগ শূন্য, তার মানে লব্ধি বলটা নিচে কাজ করবে, কিন্তু বেগ যত নিচে তো নামবে বেগ বাড়বে। বেগ বাড়তে বাড়তে একটা সময় গিয়ে অভিকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স ব্যালেন্সড বাই ম্যাগনেটিক ফোর্স, অভিকর্ষ বলটা আমাদের চৌম্বক বল দ্বারা ব্যালেন্স হয়ে যাবে, এবং সেই সময় তার যে বেগটা হবে সেটাই হচ্ছে টার্মিনাল ভেলোসিটি বা সর্বোচ্চ বেগ, ম্যাক্সিমাম স্পিড। সেটা একটু দেখি। তাহলে এখানে সর্বোচ্চ বেগ বা প্রান্তীয় বেগ মানে টার্মিনাল ভেলোসিটি যদি ভিটি ধরি, তাহলে এ বেগ প্রথমে শূন্য, বেগ বাড়ছে, বাড়তে বাড়তে একটা সময় বেগের দেখো বেগের রাশিমালায় ভি আছে, ভি যত বাড়বে এফএমটা বাড়বে। ভি বাড়তে বাড়তে যে মুহূর্তে এফএম এর মানটা, ম্যাগনেটিক ফোর্সটা কোন দিকে, এদিকে ম্যাগনেটিক ফোর্স এফএম, এফএম এর মানটা এমজির সাথে সমান হয়ে যাবে, তখনই কিন্তু এর উপর লব্ধি বল শূন্য, অর্থাৎ তারপর থেকে সে সমবেগে নামবে। যেমন আমরা স্টোকসের সূত্রে পড়েছিলাম প্রান্তীয় বেগে। প্রান্তীয় বেগ ভিটি হলে বি স্কয়ার, সরি হ্যাঁ, ভিটি হলে এফএম সমান এফ এমজি যখন হবে, যে মুহূর্তে এফএম সমান এফএমজি সেই মুহূর্তে তার যেটা বেগ, তাহলে বেগ কেন প্রথমে বাড়ছিল, এমজিটা বড়, প্রাথমিক অবস্থায় এমজি বড়, এফএমটা ছোট, মানে ম্যাগনেটিক ফোর্স ছোট, অভিকর্ষ বল তুলনায় এফএম সমান এমজি লিখি, তাহলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে এমজিটা বড়, তার জন্য লব্ধি বলটা নিচে, তাহলে বেগ বাড়ছে, এবং একটা বেগ বাড়তে বাড়তে একটা সময় ম্যাগনেটিক ফোর্স যেটা ভি বাড়ছে মানে চৌম্বক বলটা বাড়বে, এবং বাড়তে বাড়তে যখন সেটা এমজির সমান হবে তারপর থেকে সে কিন্তু সমবেগে নিচের দিকে গতিশীল হবে। সেটাকেই বলা হচ্ছে প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। অর্থাৎ এফএম সমান তাহলে পেয়ে গেলাম আমাদের বি স্কয়ার এল স্কয়ার ভি টার্মিনাল স্কয়ার বাই আর সমান আসছে এমজি। তাহলে ভি টার্মিনালটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, ভিটি স্কয়ার ছিল না, ডি স্কয়ার ছিল, তাহলে ভিটি সমান চলে আসছে এমজি আর বাই বি স্কয়ার এল স্কয়ার। এটাই হচ্ছে সর্বোচ্চ বেগ উল্লম্ব গতির ক্ষেত্রে সে অর্জন করতে পারবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট, মেনলি যেই মেন নিটের জন্য দরকার, বোর্ড এক্সামের জন্য খুব একটা দরকার নেই, তাও আমি এগুলো করিয়ে দিচ্ছি। ওকে, তো এই হলো। এরপর ধরো আমাদের একটা বললো কোন একটা অর্ধবৃত্তাকার যদি পরিবাহী দণ্ড হয়, অর্ধবৃত্তাকার পরিবাহী দণ্ড চৌম্বক ক্ষেত্রে গতিশীল ভি বেগে, যার
ব্যাসার্ধটা 4, এটা ভি বেগে গতিশীল, এটা পি প্রান্ত, এটা কিউ প্রান্ত, ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্রে এটা গতিশীল অনুভূমিক গতি। তাহলে এর দু প্রান্তে ইএমএফটা কত হবে? এফেক্টিভ লেন্থ, মানে লেন্থটা নিতে হবে আমাদের সব সময়, এই দুটো মাথার মধ্যে দূরত্বটা কত সেটাই এল। তাহলে এখানে বি এর সাথে বি সমকোণে আছে, তাহলে ই এর সূত্র যেটা, তাহলে এদিকটা প্লাস এদিকটা মাইনাস। ওকে, তাহলে আমরা ই সমান জানি বি এল, এলটা কত এখানে দুটোর দূরত্ব 2r ড্যাশ ইন্টু বি, তাহলে হলো 2b/r। তাহলে আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পরিবাহী দণ্ড যদি চুম্বক ক্ষেত্রের সাথে ভি বেগে সমকোণে গতিশীল হয়, তার দু প্রান্তে বিভব পার্থক্য হবে 2b/r, যার এদিকটা উচ্চ বিভব এদিকটা নিম্ন বিভব, মানে এটা একটা তড়িৎ কোষের মতনই আচরণ করবে, যার বিভব পার্থক্য হবে 2b/r। ওকে, আবার ধরেন একটা ছবি দিল আমাদের লাস্ট এটা এই টপিকে, যদি দুটো এল দৈর্ঘ্যের পরিবাহী দণ্ড নেওয়া হয়, এটাও এল এটাও এল, যেটা এখানেও থিটা এটাও থিটা কোণ করে আছে, এটা সিস্টেমটা ভি বেগে গতিশীল, সুষম চৌম্বক ক্ষেত্র বি তে, এই হলো বি চুম্বক ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন লেন্থটা নিতে হবে? এই লেন্থটা নিতে হবে। আমি বলে দিয়েছি সবসময় এলটা তাহলে কোনটা, এইটা হচ্ছে এইটা, মানে দুটোর মাথার মধ্যে যে দূরত্বটা, মানে এটা যদি এল হয় এটা থিটা, তাহলে এটা এল সাইন থিটা, এটাও এল সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে পি কিউ এর মধ্যে বিভব পার্থক্য হবে বি এলটা কত, তাহলে হলো 2l সাইন থিটা ইনটু ভি। কোন দিকটা প্লাস, দিকে প্লাস, এটা মাইনাস, তাহলে একই জিনিসগুলো কিন্তু আলাদা নয়, একই রকম ভাবে আমরা সবগুলো করে ফেললাম। তাহলে এটা হলো রৈখিক গতি শিখলাম। এরপর আমরা যাব সুষম চৌম্বক ক্ষেত্রে যদি কোনো একটা পরিবাহী দণ্ডের আবর্তন গতি হয় তাহলে সেটা কি হবে, একই রকম ভাবে আমরা দেখব। দ্বিতীয় কেস আমাদের মোশনাল ইএমএফ এর সুষম চৌম্বক ক্ষেত্রে পরিবাহীর দণ্ডের আবর্তন গতি। প্রত্যেকটা মেন থিওরি যেটা সেগুলো পরীক্ষায় আসে প্রমাণ হিসেবে। তো কোন একটা পরিবাহী দণ্ড, এটা আমাদের ঘূর্ণাক্ষ, এটাকে কেন্দ্র করে আবর্তন করছে একটা এল দৈর্ঘ্যের পরিবাহী দণ্ড, এটা কেন্দ্র, এটা ওমেগা বেগে ঘুরছে, ওমেগা বেগে ঘুরছে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, নিচের দিকে, ডাউনওয়ার্ড ফিল্ড। আমরা এটা ধরে নিলাম হিসেবের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য, এটা এক্স ওয়াই তল। ওকে, তাহলে ওমেগাটা কোন দিকে, ওমেগাটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, সরি পজিটিভ জেড অক্ষ বরাবর, আর বিটা হচ্ছে নেগেটিভ জেড অক্ষ বরাবর, মানে বিটা হচ্ছে বি মাইনাস কে ক্যাপ। বোঝা গেল ছবিটা? তাহলে এক্স ওয়াই তলে একটা এল দৈর্ঘ্যের পরিবাহী ওমেগা কৌণিক বেগে ঘুরছে, যেটা এক্স ওয়াই তলে আছে, তার ওমেগাটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে আপওয়ার্ড ডিরেকশনে, দ্যাট ইজ ওমেগার ডিরেকশন হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস, আর ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ওই প্লেনের সাথে ডাউনওয়ার্ড,
মানে xy তলের ডাউনওয়ার্ড মানে নেগেটিভ z অক্ষ মানে k ক্যাপ। তো মনে করছি dt সময় dt টাইম ইন্টারভ্যালে এই পরিবাহী দণ্ডটা এখান থেকে এখানে পৌঁছেছে। ওকে, এবং dt টাইমে সে একটা কোণ উৎপন্ন করেছে d থিটা। dt টাইমে p থেকে p ড্যাশ এ পৌঁছায়, তাহলে পরিবাহী দণ্ডটি dt সময় অবকাশে p থেকে p ড্যাশ এ পৌঁছায় এবং কেন্দ্রে d থিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তো d থিটা কোণ উৎপন্ন করি। এবার আমরা এর কেন্দ্র থেকে ওপিটা মানে ওপি সমান l, তো কেন্দ্র থেকে x দূরত্বে ছোট্ট একটা dx কল্পনা করছি। এটাকে একটু হালকা করে রাখি। কেন্দ্র থেকে x দূরত্বে একটা ছোট্ট dx নিলাম, তাহলে dx টাও তো এখন এখানে চলে গেছে এখানে, তাহলে dx টা কতখানি ক্ষেত্রফল কভার করলো? ওই যে চিহ্নিত অংশটা, dx টা ওই সময় কতটা ক্ষেত্রফল কভার করেছে, তার ক্ষেত্র ভেক্টরটা কোন দিকে হবে? তলের সাথে লম্বভাবে উপরের দিকে n ক্যাপ। তাহলে ওই ক্ষুদ্র যে dx অংশ তার অতিক্রান্ত ক্ষেত্রফল dx ক্ষুদ্র অংশ দ্বারা dt সময়, জিনিসটা কেমন? এটা যদি আমরা OP বলি, এটা p ড্যাশ, লেকিন এখান থেকে x দূরত্বে dx নিয়েছে, dx টা আগে ছিল এখানে, এখন এখানে চলে গেছে, তাহলে সে কতটা ক্ষেত্রফল গেছে, কতটা ক্ষেত্রফল অতিক্রম করেছে? এটা d থিটা, এটা dx, এই কোণটা d থিটা। dt সময় ক্ষেত্রফল অতিক্রম করে dA, এটা কত হবে? dx ইন্টু x d থিটা। এইটা হলো x d থিটা, বৃত্তচাপ সমান s ইকুয়াল টু r থিটা, তাহলে এটা হলো x d থিটা dx টুয়ার্ডস পজিটিভ z অ্যাক্সিস, কারণ দিকটা কোন দিকে বলেছি? তলের সাথে লম্ব। তাহলে ফ্লাক্সের চেঞ্জ, অতএব d ফাইটা কত হবে? ওই ছোট্ট অংশটা ফ্লাক্সের চেঞ্জ মানে হচ্ছে b ডট dA। b আর dA পরস্পর উল্টো দিকে আছে, এটা পজিটিভ k ক্যাপের দিকে, এটাকে k ক্যাপই লিখতে পারো তোমরা, এটা নেগেটিভ k ক্যাপ বিটা, তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস bx dx d থিটা। ওকে, k ক্যাপ 1 হয়ে গেল, মাইনাসটা পড়ে থাকলো, এই মাইনাসটা, তাহলে d ফাই। অতএব ওই ক্ষুদ্র, অতএব dx অংশে ইনডিউসড ইএমএফ যদি dE বলি, ইনডিউসড ইএমএফ হচ্ছে মাইনাস d ফাই dt। আচ্ছা, ওমেগা মানে আমরা জানি d থিটা dt, তাহলে d থিটা মানে হচ্ছে ওমেগা dt, তাহলে b মাইনাস bx dx ওমেগা dt, তাহলে d টা কত হবে? মাইনাস d ফাই dt মানে b ওমেগা x dx। ঠিক আছে, e সমান মাইনাস d ফাই dt, তাহলে e মানে এখানে d ক্ষুদ্র অংশের যে ইএমএফ, তাহলে dx অংশে যদি এটা হয় তাহলে 0 থেকে p মানে l দৈর্ঘ্য কত হবে, এটাকে আমরা ইন্টিগ্রেট করব। সুতরাং লেখাটা পুরো ঠিকঠাক আসছে? হ্যাঁ, ঠিক আছে, স্পষ্টই আসছে, আমরা দেখতে পাচ্ছি। সুতরাং
এল দৈর্ঘ্যের দণ্ডে আবিষ্ট বা ইনডিউসড ইএমএফ হবে ই সমান ইন্টিগ্রেশন 0 থেকে এল, এক্স এর মানটা কত 0 থেকে এল, ওপিটা এল বলেছি, বি ওমেগা এক্স ডিএক্স, তার মানে ই সমান হলো হাফ বি ওমেগা এল স্কয়ার। তাহলে কোন একটা এল দৈর্ঘ্যের পরিবাহী যদি সুষম চৌম্বক ক্ষেত্রে আবর্তন করে ওমেগা বেগে, তাহলে তার দু প্রান্তে বিভব পার্থক্য কত চলে এলো হাফ বি ওমেগা এল স্কয়ার। তাহলে কোন একটা এল দৈর্ঘ্যের পরিবাহী সুষম চৌম্বক ক্ষেত্রে যদি আবর্তন গতি সৃষ্টি হয়, তার দু প্রান্তে যে বিভব পার্থক্য বা আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে তার মান চলে এলো হাফ বি ওমেগা এল স্কয়ার। এটা হলো হাফ বি ওমেগা এল স্কয়ার। এবার মোশনাল ইএমএফ এর থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে পিরিয়ডিক ইএমএফ। 3 নম্বর, সুষম চৌম্বক ক্ষেত্রে মানে পরিবাহী লুপের গতি। 3 নম্বর, যেটা আমি বললাম পিরিয়ডিক ইএমএফ বা সুষম চৌম্বক ক্ষেত্রে হচ্ছে আর্মেচারের গতি বলি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। আর্মেচার মানে তোমরা জানো কোন একটা পরিবাহী কুণ্ডলী বলতে পারি, তার গতি। এটাকে বলা হয় পিরিয়ডিক ইএমএফ, কারণ তার একটা পিরিয়ডিসিটি মেনটেন করবে, দ্যাট ইজ টাইম ফাংশন, পিরিয়ডিক ফাংশন। তো এই হলো একটা আর্মেচার, যেটা তোমরা ছোটবেলায় ডায়নামোতে পড়েছো, এসি ডায়নামোর কার্যনীতিতে। আর্মেচারের অক্ষ, এটা ওমেগা বেগে ঘুরছে। তো এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এদিকে একটা নর্থ পোল আছে, এদিকে একটা সাউথ পোল আছে। চৌম্বক ক্ষেত্র অনুভূমিক দিকে, তো এইভাবে যদি ঘুরে, জিনিসটা এইভাবে ঘুরছে, তাহলে এই এবি যে বাহু তার গতির অভিমুখ এদিকে, আর এটাকে আমরা এবি বলি, এ বি সি ডি। এবি বাহুর গতির অভিমুখ এদিকে, আর সিডি বাহুর হচ্ছে অপরের দিকে, যে গতির অভিমুখ। তাহলে আবিষ্ট প্রবাহটা কেমন হবে সেটা আমরা পেয়ে যাব, কোন দিকে হবে। তো ডান হস্ত নিয়ম আবার, তাহলে চৌম্বক ক্ষেত্র এদিকে দেখতে পাচ্ছি, পরিবাহীর গতি এটা, তাহলে প্রবাহটা কোন দিকে হবে, বাইরের দিকে, মানে এ থেকে বি এর দিকে। তাহলে এই দিকটা নিশ্চয়ই ভিতরের দিকে হবে, এইভাবে ঘুরবে। তাহলে এইখানে ইনডিউসড কারেন্টটা কত সেটা আমরা বার করবো, ইনডিউসড ইএমএফ কত সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমাদের সেই একই জিনিস, তাহলে একদম যদি শুরু করি তাহলে কিন্তু প্রথমে ফ্লাক্স 0, কারণ তলের সাথে ধরো তলটা এরকম আছে, বলরেখাগুলোতে এইভাবে যাচ্ছে, তাহলে প্রথমে ফ্লাক্স নেই। এবার যখন এটা ঘুরতে আরম্ভ করেছে, তো কোনো মুহূর্তে এটা ধর এরকম ছিল প্রথমে, জিনিসটা এরকম ঘুরেছে, কোনো মুহূর্তে আর্মেচারটা নিশ্চয়ই এরকম হবে। আচ্ছা, শুরুতে কেমন আছে সেটা দেখে। প্রথমে একদম শুরুতে এই আর্মেচারের যে তল সেটা এদিকে ক্ষেত্র ভেক্টর, আর চুম্বক ক্ষেত্রটা আমরা এদিকে বলেছি। এবার কি, তাহলে এটা এদিকে ঘুরছে, জিনিসটা এভাবে ঘুরছে, তাহলে কিছু সময় পর আর্মেচারটা নিশ্চয়ই এরকম হয়ে যাবে। তখন চুম্বক ক্ষেত্র তার পাল্টাচ্ছে না, চুম্বক ক্ষেত্রের দিকে থাকলো, কিন্তু প্রথমে
এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, কারণ ফ্লাক্সের ক্ষেত্রে কি সূত্র, বি ডট এ, বি এ কস থিটা। তাহলে তখন কিন্তু ক্ষেত্র ভেক্টরের অভিমুখটা বদলে গেছে। তাহলে এখন এদের মধ্যবর্তী কোণ থিটা। ওকে, তাহলে থিটাটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, কারণ ফাই এর যে সূত্র। এখানে আমি ধরে নিয়েছি আর্মেচারের পাক সংখ্যা n, n পাক, আর এই ক্ষেত্রফল। তাহলে কোন একটা সময় এটা t = 0 তে এখানে ছিল স্টার্টিং, এরকম t সময় পর t = t তে এখানে এসেছে। তাহলে এখন তাহলে ইনডিউসড ইএমএফটা কত? তো ফাই মানে আমরা জানি b ডট a, তাহলে b a cos থিটা, থিটা মানে ওমেগা টি, ওমেগা বেগে ঘুরলে থিটা সমান কত হবে, টি সময় কত হবে, ওমেগা টি সমকৌণিক বেগে ঘুরছে। তাহলে ই সমান ইনডিউসড ইএমএফ মাইনাস এন, এন পাকের ক্ষেত্রে একটা এন থাকবে, ডি ফাই ডিটি। তাহলে মাইনাস এখানে কত পেয়ে গেলাম, কস থেকে মাইনাস সাইন, তাহলে এন এ বি ওমেগা সাইন ওমেগা টি। তাহলে ইএমএফ যেটা পেলাম, এই মার্ক যে অংশটা সেটা কিন্তু কনস্ট্যান্ট এন এ বি ওমেগা, এটা করেছে পিক ভ্যালু, পিক ভ্যালু কার ইএমএফ এর পিক ভ্যালু, এটা হচ্ছে E0 শীর্ষ মান, তাহলে দেখো সাইন ওমেগা টি। তাহলে যেটা আবিষ্ট তড়িৎচালক বল পেলাম সেটা কিন্তু একটা টাইম ফাংশন এবং পিরিয়ডিক ফাংশন দেখতেই পাচ্ছি। মানে এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাতে চাই, দেখতেই পাচ্ছি সাইন ফাংশন যেমন গ্রাফ হয়, পিরিয়ডিক ফাংশন, তাই এটাকে বলা হচ্ছে পিরিয়ডিক ইএমএফ। এই কারণে এই ইএমএফ কে আমরা বলছি পিরিয়ডিক পর্যাবৃত্ত ইএমএফ। তাহলে এটাই হলো আবিষ্ট ইএমএফ। এনবি এ ওমেগাকে বলা হয় পিক ভ্যালু বা হচ্ছে শীর্ষ মান, শীর্ষ মান বা সর্বোচ্চ মান। আর তাহলে কারেন্ট কত হবে, আর্মেচারের রোধ যদি ক্যাপিটাল আর ধরি, আর্মেচার বর্তনী বা কুণ্ডলী, পরিবাহী কুণ্ডলীর যে রোধ যদি আর ধরি, তাহলে সেটা কত হবে, E0 বাই আই আর সাইন ওমেগা টি, এটাকে আমরা বলবো I0 সাইন ওমেগা টি, যেখানে ওমেগা সমান আবার 2πn। তোমরা জানো এটা, ওমেগাকে 2πn, n হলো কম্পাঙ্ক, ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, নরমাল ফ্রিকোয়েন্সি হচ্ছে n। ওকে, এক্ষেত্রে I0 কে বলা হবে কারেন্টের, ইনডিউস কারেন্টের শীর্ষ মান বা পিক ভ্যালু। আর E0 টা তাহলে কার কার উপর নির্ভর করছে, E0 তাহলে কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎচালক বল তার শীর্ষ মান কার কার উপর নির্ভর করে, পাক সংখ্যার উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে, বি এর উপর নির্ভর করে, ওমেগার উপর নির্ভর করে। তোমরা এখানে যদি একটা রোধ দেখিয়ে দিতে পারো, এখানে আটটা কোথা থেকে এলো, একটা কুণ্ডলী দিয়ে দাও, কারেন্টটা এদিক থেকে এসছে, এটা আর রোধ, আর রোধটা দেখিয়ে দিলাম। তাহলে আর পেয়ে গেলে তাহলে কতটা কারেন্ট ফ্লো করবে, ভুল দেখালাম মনে হচ্ছে, এটা এদিকে আসছে, এদিকে এলো, এদিকে এলো, এদিকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে আই যে কারেন্ট যাচ্ছে, ইনডিউসড কারেন্ট এক্সটার্নাল সার্কিটে কত সেটা আমরা পেয়ে যাচ্ছি। এটাকে বলা হচ্ছে পিরিয়ডিক ইএমএফ, এবং অ্যাকচুয়ালি এটাই হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আমরা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে দেখব পরিবর্তী প্রবাহ এইভাবেই তৈরি হয়, টাইম ভ্যারিং ইএমএফ, টাইম ভ্যারিং কারেন্ট। এটা হচ্ছে এখানে টাইমের উপর নির্ভর করছে, যেটা ডিরেক্ট কারেন্ট নয়, সমপ্রবাহ বা তড়িৎ কোষের প্রবাহের মতো নয়, আলাদা। ঠিক আছে, এটা ভালো করে বুঝে নেবে কি করে গ্রাফটা এলো। আর আই এর যদি গ্রাফটা আঁকি, আই এর গ্রাফটাও একই হবে, কারণ ওটাও সাইন ফাংশন। এক্ষেত্রে একটু এটা কমিয়ে দেবে, কারণ এখানে আর দিয়ে ভাগ হয়েছে। এটা I0, এটা হচ্ছে মাইনাস I0, এদিকে টি। এটা ইকুয়েশন হচ্ছে E সমান E0 sin ওমেগা টি, আর এটার ইকুয়েশন হচ্ছে I = I0। I0 কে বলা শীর্ষ মান,
sin ওমেগা টি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, তাহলে এটা পিক ভ্যালু, এটা একটা পিক ভ্যালু, এটা একটা পিক ভ্যালু, I0 মাইনাস I0 দুটো পিক ভ্যালু আমরা দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের মোশন অ্যান্ড ইএমএফ সেই সংক্রান্ত বিষয়গুলো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য করাচ্ছি, মানে এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে। তো মোশন অ্যান্ড ইএমএফ বা চৌম্বক ক্ষেত্রে কোনো পরিবাহী দণ্ডের গতির জন্য এই তিনটে বিষয় তোমাদের সিলেবাসে ছিল, এবং কিছু এক্সট্রা জিনিস করিয়ে দিয়েছে, ওগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে, তোমরা দেখে নিও ভালো করে, আর বিষয়গুলো কেমন লাগলো সেটা জানিও। এরপর আমার আছে ইন্ডাকটেন্স বা সাবেশাঙ্ক আবেশাঙ্ক, এগুলো নিয়ে পারস্পরিক আবেশাঙ্ক এগুলো পড়বো। তাহলে এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে, মোটামুটি 50% আমরা কভার করে ফেললাম আজকের ক্লাসে। ঠিক আছে, আজকে আলোচনা এখানে শেষ করছি। তোমরা বই থেকে যে অঙ্কগুলো আছে এই সূত্র কাজে লাগিয়ে করার চেষ্টা করবে প্রত্যেকে, আর অবশ্যই সূত্রগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এই প্রমাণগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রমাণগুলো যে তিনটে মেন প্রমাণ, E সমান BLV, E সমান হাফ B ওমেগা L স্কোয়ার, আর E সমান E0 sin ওমেগা টি, এটা আমাদের পরের চ্যাপ্টারেও আবার কাজে লাগবে। পরিবর্তী প্রবাহতে কখনো এটা করাবো না, এখান থেকে আমরা এগিয়ে যাব। এসি আর ডিসি ডায়নামোর ক্ষেত্রে কীভাবে কাজ করে সেটা দেখে নেবো। তো আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, আর তোমরা বিষয়গুলো খুব ভালো করে মন দিয়ে দেখে নেবে। ঠিক আছে।